আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। যুদ্ধবিরতি আলোচনায় নমনীয় হলেও মূল দাবিতে হামাস অনড়। তারা সাফ জানিয়েছেন যুদ্ধ বন্ধ এবং গাজা থেকে পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহার ছাড়া কোনো চুক্তি হবে না। নিবিড় আলোচনা চললেও এর ফলাফল নিয়ে এখনও সন্দেহ রয়েছে। এর মধ্যে ইসরায়েলি বর্বরতা চলছে, এর কঠোর জবাব দিচ্ছেন ফিলিস্তিনি যোদ্ধারা। গাজায় আরও কয়েকজন ইসরায়েলি সেনার লাশ পড়েছে, আক্রান্ত হয়েছে কয়েকটি কমান্ড সেন্টার। যুদ্ধক্ষেত্রে প্রতিরোধ যোদ্ধাদের বীরত্ব এবং হামলার সময় দখলদার সেনাদের পালানোর একাধিক ঘটনার খবর দিয়েছে কয়েকটি সংবাদ মাধ্যম। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে গাজা যুদ্ধের 457তম দিনে দখলদার বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি বড় অভিযান পরিচালনা করেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। এতে আরও কয়েকজন ইসরায়েলি সেনা নিহত এবং আহত হন। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস রোববার ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডসের সঙ্গে সমন্বয় করে উত্তর গাজার বেইত লাহিয়ার পাশে টহলরত ইসরায়েলি সেনাদের উপর আকস্মিক হামলা চালায়। প্রতিরোধ যোদ্ধারা সেখানে ছোট অস্ত্র এবং হ্যান্ড গ্রেনেড ব্যবহার করেন। হামলায় 10 ইসরায়েলি সেনা নিহত কিংবা আহত হন বলে কাসাম থেকে জানানো হয়। বলা হয়, হামলার সময় পালানোর চেষ্টা করছিলেন এক ইসরায়েলি সেনা, কিন্তু প্রতিরোধ যোদ্ধারা তাকে ধরে ফেলেন এবং শূন্য দূরত্ব থেকে গুলি করে তাকে নির্মূল করেন। এদিন আল কুদসের যোদ্ধারাও উত্তর গাজার জাবালিয়া শহরের একটি শীর্ষস্তরের অভিযান পরিচালনা করেন। ইসরায়েলি সেনাদের অবস্থান করে একটি ভবনে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটান তারা। পরে ঘটনাস্থল থেকে হেলিকপ্টারে এসে সেনাদের লাশ এবং আহত সেনাদের উদ্ধার করা হয়। এদিকে মধ্য গাজার জোহরাল দিকে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সামরিক শাখা আবু আলী মুস্তফা ব্রিগেডসের সঙ্গে যুক্ত হয়ে ইসরায়েলের একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে রকেটের ঝাঁক নিক্ষেপ করেন কাসাম যোদ্ধারা। তাছাড়া ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সামরিক শাখা মর্টার ওমর আল কাসেম ফোর্স ওই এলাকায় ইসরায়েলি অবস্থানগুলোতে মর্টার হামলা চালায়। জাবালিয়ার এক ইসরায়েলি কমান্ড সেন্টারে বেশ কিছু মর্টার শেল নিক্ষেপ করে মুজাহিদিন মুভমেন্টের সামরিক শাখা আল মুজাহিদিন ব্রিগেডস। প্যালেস্টাইন ক্রনিকলের ভাষ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোর মতো এই সমন্বিত হামলাগুলোতেও ফিলিস্তিনি যোদ্ধাদের সামর্থ্য প্রকাশিত হয়েছে এবং নিরীহ বেসামরিক লোকজনকে হত্যা করে ইসরায়েলি বাহিনী প্রতিরোধ যোদ্ধাদের নির্মূলের যে দাবি করেছে তা ভুল প্রমাণিত হয়েছে। গাজা যুদ্ধে ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা পদত্যাগ করেছেন। সরকারি তরফে ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। তিনি যুদ্ধে ইসরায়েলি লক্ষ্য অর্জনে ব্যর্থতার কারণে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। রোববার ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, হামাসকে নির্মূল বা পরাজিত করতে না পারাই ছিল এই পদত্যাগের মূল কারণ। এটি গাজা যুদ্ধে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা কোনো ইসরায়েলি কর্মকর্তার প্রথম পদত্যাগ নয়। গত কয়েক মাসে আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা একই কারণে পদত্যাগ করেছেন। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের উত্তর গাজা ব্রিগেডের কমান্ডিং অফিসার ব্রিগেডিয়ার জেনারেল হাইম কোহেন এবং গোয়েন্দা কর্মকর্তা আভি রোসেনফেল্ড পদত্যাগ করেন। খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনী 2023 সালের 7 অক্টোবর গাজায় হামলা শুরু করে। তাদের প্রধান লক্ষ্য ছিল হামাসকে নিশ্চিহ্ন করা, যারা ওই দিন সকালে ইসরায়েলে আল আকসা ফ্লাড শিরোনামে এক অভিযান চালিয়ে বিপুল ইহুদিবাদীকে নির্মূল করেছিলেন এবং অনেককে বন্দী করে গাজায় নিয়ে এসেছিলেন। এরপর গাজায় 1 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি গণহত্যামূলক আগ্রাসনে প্রায় 46,000 নিরীহ ফিলিস্তিনি নিহত হলেও গাজায় হামাস এবং অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলো এখনও পুরোদমে সক্রিয় রয়েছে। সম্প্রতি ইসরায়েলি সেনা ঘাঁটিতে ঢুকে পড়া ফিলিস্তিনিদের সঙ্গে লড়াই করার পরিবর্তে ইসরায়েলি সেনারা ঘাঁটির কক্ষগুলোতে লুকিয়েছিলেন, এমন একটি ঘটনার খবর দিয়েছে ইসরায়েলের চ্যানেল 14। ইসরায়েলি বাহিনীর গালি জাহাল রেডিওর বরাতে চ্যানেলটি বলছে, অধিকৃত জেরুজালেমের সেন্ট্রাল কমান্ড মিলিটারি বেজে ঢুকে পড়া 8 ফিলিস্তিনির একটি গ্রুপের মধ্যে মাত্র 2 জনকে আটক করেছেন সেনারা। এই ঘটনায় প্রচণ্ড ঘরোয়া চাপের মধ্যে পড়েছে ইসরায়েলি বাহিনী। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে রেডিওটি। চ্যানেল 14-এর প্রতিনিধি হিলেল বিল্টন জানান, জেরুজালেমের কেন্দ্রস্থলে অবস্থিত এই ঘাঁটিতে অবস্থান করা সেনারা ঘাঁটিতে ঢুকে পড়া ফিলিস্তিনিদের সঙ্গে লড়াই করার পরিবর্তে ঘাঁটির ভেতরে নিজেকে লুকিয়ে রাখাকে অগ্রাধিকার দিয়েছেন। সেন্ট্রাল কমান্ডের নেতা আভি ব্লটের কাছে ব্যাখ্যা দাবি করে তিনি বলেন, তাকে স্পষ্ট করতে হবে কেন প্রত্যাশা অনুযায়ী সরাসরি পদক্ষেপ নেওয়ার পরিবর্তে ঘাঁটির অধিকাংশ সেনা বিভিন্ন কক্ষে লুকিয়েছিলেন। হিলেল ব্লিন্টন তার প্রতিবেদনে বলেন, প্রশ্ন উঠেছে অনুপ্রবেশের এই ঘটনা সেনারা নিজেরা সামাল না দিয়ে পরিস্থিতি মোকাবেলায় কেন বর্ডার পুলিশ বাহিনীকে ডেকেছিলেন। এই ঘটনাকে গুরুত্বপূর্ণ সতর্কতার সংকেত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সেই 7 অক্টোবর ইসরায়েলি বাহিনীকে এখনও তাড়া করছে, যেদিন কাপুরুষতা এবং অপর্যাপ্ত প্রতিক্রিয়ার মাধ্যমে ইসরায়েলি বাহিনীর চরম আস্থাহীনতা প্রকাশিত হয়েছিল। জেরুজালেমের ঘটনায় তা আবারও প্রকাশিত হয়েছে। গাজা উপত্যকায় হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে কাতারের রাজধানী দোহায় নিবিড় আলোচনা চলছে।
আলোচনায় মধ্যেই ৩৪ বন্দীকে মুক্তি দিতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে হামাস। খবরে বলা হয়েছে, যে ৩৪ জনের তালিকা প্রস্তুত করা হয়েছে তাদের মধ্যে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ বন্দীরা আছেন। রোববার হামাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এরই মধ্যে ৩৪ বন্দীর একটি তালিকা ইসরায়েলকে দেওয়া হয়েছে। সম্ভাব্য যুদ্ধবিরতির প্রথম ধাপে তাদেরকে ইসরায়েলের কাছে হস্তান্তর করা হবে। এতে প্রাধান্য পাবেন বয়োবৃদ্ধ ও নারীরা। হামাস কর্মকর্তা বলেন, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের মাধ্যমে গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার হলেই কেবল তেল আবিবের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত হবে। তবে সেনা প্রত্যাহার এবং যুদ্ধ বন্ধের বিষয়ে অগ্রগতি সীমিত। এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। এদিকে নেতানিয়াহুর কার্যালয় রোববার সন্ধ্যায় বলেছে, হামাসের পক্ষ থেকে এ পর্যন্ত বন্দীদের নামের তালিকা দেওয়া হয়নি। রয়টার্স বলছে, বাইডেন সরকার ক্ষমতায় আছে আর ১৪ দিন। এর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে অনেকের মনে। কিছুদিন আগে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, তিনি ক্ষমতা গ্রহণের আগে যদি যুদ্ধবিরতি চুক্তি না হয় তবে মানবতা বিরোধীদের এমন ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে যা মার্কিন ইতিহাসে এর আগে কেউ ভোগ করেনি। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের পলিট ব্যুরো সদস্য হিজাম আল আসাদ ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীদের পরামর্শ দিয়েছেন, তারা যেখান থেকে এসেছেন ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে তারা যেন সেখানেই চলে যান, কারণ ইয়েমেনিরা ইসরায়েলের বিরোধী কার্যক্রম বন্ধ করবেন না। সোমবার এক্স পোস্টে তিনি বলেন, যারা আরামে ঘুমাতে চান তাদেরকে সাইপ্রাস অথবা তাদের নিজ দেশে চলে যেতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল সরকার যতদিন গাজা উপত্যকায় গণহত্যা চালিয়ে যাবে ততদিন আমরা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাব। আমরা গাজাকে একা ছেড়ে দেব না। এর আগে হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ইসরায়েলের চলমান গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলা অব্যাহত থাকবে। একই সঙ্গে চলবে ড্রোন হামলাও। এদিকে ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় সাদা শহরে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী। দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় হুদাইদা প্রদেশে ইন্দো মার্কিন বাহিনীর বোমা হামলার কয়েকদিনের মাথায় সাদায় নতুন করে হামলা চালানো হলো। ইয়েমেনের বার্তা সংস্থা সাবা জানিয়েছে, পশ্চিমা সামরিক জোটের যুদ্ধবিমানগুলো রোববার সাদা শহরে ৩ দফা বোমা বর্ষণ করে। তবে হামলায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাবেক মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহর লাশ দাফন করার স্থান এবং সম্ভাব্য সময়সূচি ঘোষণা করা হয়েছে। রোববার সংগঠনের কমিউনিকেশন অ্যান্ড কোঅর্ডিনেশন কমিটির প্রধান ওয়াফিক সাফা এই ঘোষণা দেন। তিনি জানান, চলমান ৬০ দিনের যুদ্ধবিরতি শেষে হাসান নাসরুল্লাহর দাফন অনুষ্ঠান আয়োজন করা হবে। গত ২৭ নভেম্বর আন্তর্জাতিক মধ্যস্থতায় ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। ২৫ জানুয়ারি শেষ হবে ৬০ দিনের এই যুদ্ধবিরতি। রোববার হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার স্থান পরিদর্শনের সময় বৈরুতের দাহিয়া উপকণ্ঠে দাঁড়িয়ে ওয়াফিক সাফা নিশ্চিত করেন, নাসরুল্লাহর উত্তরসূরি হাসিম সাফিউদ্দিনের দাফনের প্রস্তুতিও চলছে। তিনি এ সময় জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ যে কোনো আগ্রাসনের মুখে প্রয়োজন অনুযায়ী কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। ইসরায়েলি বাহিনী গত ২৭ সেপ্টেম্বর নাসরুল্লাহকে দাহিয়া উপকণ্ঠের ভূগর্ভস্থ কার্যালয়ে থাকা অবস্থায় ভারী বোমা হামলা চালিয়ে হত্যা করে। তারপর হাসিম সাফিউদ্দিনকেও হত্যা করা হয়। এদিকে দক্ষিণ লেবাননে অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী বুলডোজার দিয়ে দক্ষিণ লেবাননের আল লাবুন সীমান্ত এলাকায় লেবানিজ বাহিনীর একটি পর্যবেক্ষণ টাওয়ার ধ্বংস করেছে। ইউনিফিল বলছে, ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে জাতিসংঘ এবং লেবাননের সেনাবাহিনীর স্থাপনা ধ্বংস করেছেন, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন। আল জাজিরা জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান হামলায় অন্তত ৪৫,৮০৫ জনে পৌঁছেছে নিহতের সংখ্যা। তাছাড়া মানবিক সামগ্রী প্রবেশে ইসরায়েলি বাধার কারণে লাখ লাখ ফিলিস্তিনি প্রচণ্ড ঠান্ডায় কাবু হয়ে পড়েছেন। হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঠান্ডাজনিত এই রোগে কয়েকদিনের মধ্যে এই নিয়ে ৮ শিশুর প্রাণহানি ঘটল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর অবিরাম হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ২০৮ জন আহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা অন্তত ১,০৯,০৬৪। মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, গাজার ধ্বংস হওয়া বাড়িগুলোর ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০ মানুষ নিখোঁজ রয়েছেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।